নমস্কার, শুভ সন্ধ্যা। আমার নাম সৌরদীপ অধিকারী। সম্মাননীয়া বক্ত্রী মহাশয়া, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আমরা আজ এক অতি গুরুত্বপূর্ণ এবং একই সাথে সমাজ সংবেদনশীল আলোচনার জন্য একত্রিত হয়েছি। এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক ইন রেড লাইট এরিয়া উইথ চিলড্রেন অ্যান্ড উইমেন শীর্ষক এই বিশেষ অধিবেশনে এখন আমি আপনাদের সকলের সাথে আমাদের আজকের বিশিষ্ট বক্তৃ সম্পর্কে কিছু কথা ভাগ করে নেব। আজকের সন্ধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট সমাজকর্মী, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। আমি অত্যন্ত আনন্দ এবং গর্বের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের প্রধান বক্ত্রী শ্রীমতী শ্রাবণী সরকার নিয়োগী মহাশয়াকে। তিনি সাউথ কলকাতা হামারি মুস্কান এর প্রতিষ্ঠাতা সচিব এবং পরিচালক, যিনি দীর্ঘদিন ধরে রেড লাইট এরিয়ার শিশু ও নারীদের সুরক্ষা, শিক্ষা ও বিকাশের জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন। মাননীয়া শ্রাবণী সরকার নিয়োগী মহাশয়ার যাত্রা শুরু হয় শৈশব থেকেই। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন এই সমাজের বৈষম্য, আর তাই ঠিক করেন তিনি একটি সমতার পৃথিবী গড়ার জন্য কাজ করবেন, যেখানে কেবল দারিদ্র বা অবহেলা নয়, রেড লাইট এরিয়ার শিশু ও নারীদের অধিকার, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি এক অগ্রণী এবং প্রশংসনীয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তার সংস্থা সাউথ কলকাতা হামারি মুস্কান মূলত 4টি বিষয়ের উপর কাজ করে: শিক্ষা, মনোসামাজিক সহায়তা, পুষ্টি ও সুস্থতা, বিকল্প জীবিকা ও দক্ষতা উন্নয়ন। তিনি বিশ্বাস করেন শিক্ষার মাধ্যমে এমন এক সমাজ গড়তে হবে যেখানে অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি প্রতিটি মানুষ অর্জন করতে পারে। তার এই ভাবনার প্রতিফলন প্রকৃতই লক্ষ্য করা যায় তার প্রতিটি কাজে। আমাদের আজকের আমাদের সকলের সামনে সমাজের এক কঠিন বাস্তবতার অন্যতম চিত্র তুলে ধরবে, সেই বাস্তবতার কথা আমাদের সকলকে বলবে, আমাদের নতুন করে ভাবতে শেখাবে কিভাবে আমরা এই সমাজ পরিবর্তনের নতুন যাত্রায় সকলে আন্তরিকভাবে যুক্ত হতে পারি। এখন আমি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মাননীয় বক্ত্রী শ্রীমতী শ্রাবণী সরকার নিয়োগী মহাশয়কে আন্তরিক অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। নমস্কার। নমস্কার সৌরদীপ, আপনি এত সুন্দর করে বললেন যে শুনতে শুনতে মনে হলো সত্যি কি এতটা যোগ্যতা নিয়ে কাজ করি জানি না, কিন্তু খুব ভালো লাগলো। আপনারা যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই এবং মোদক ট্রেনার একাডেমিকে আমি আমার স্বাগত জানাই এই জন্য যে তারা এই সুযোগ করে দিয়েছেন আমাকে বলার জন্য। আমি অনেক ছোটবেলা থেকেই কাজ করি, কিন্তু লালবাতি এলাকায় কাজ আমার দেশ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে সাউথ কলকাতা হামারি মুস্কানের সঙ্গে যুক্ত হয়ে শুরু হয় 2009 সালে। তার আগে আমি আরো দুটো অর্গানাইজেশনের সঙ্গে কাজ করতাম, যেখানে ইনস্টিটিউশন রিহ্যাবিলিটেশন হতো লালবাতি এলাকার বাচ্চাদের, যারা রেস্কিউ হতো বিভিন্ন লালবাতি এলাকা থেকে। আর
কমিউনিটি রিহ্যাবিলিটেশন হতো আরেকটি সংগঠনে, সেখানে বাচ্চাদের সঙ্গে এবং মহিলাদের সঙ্গে কাজ করতাম। কিন্তু কাজ করতে গিয়ে দেখেছিলাম যে অনেক কিছু চ্যালেঞ্জ আসে যেগুলো সবসময় হয়তো ঠিক মতন ভাবে করা হয় না। খুব ইচ্ছে ছিল যে যদি কখনো নিজেদের সংগঠন তৈরি করতে পারি তাহলে সেই সংগঠন আমরা চেষ্টা করব যে আমরা সেই কাজগুলো করতে। সাউথ কলকাতা হামারি মুস্কান শুরু হয় 2009 সালে এবং 6 থেকে 8 বছরের 16টি বাচ্চাকে দিয়ে। 6 থেকে 8 বছরের 16টি বাচ্চাকে দিয়ে এবং মেন অবজেক্টিভ ছিল দুটো তখন থেকেই, যে সাউথ কলকাতা হামারি মুস্কান হচ্ছে কমিউনিটি বেসড, রাইট বেসড এবং অ্যাবলিশনিস্ট অর্গানাইজেশন। অ্যাবলিশনিস্ট মানে আমরা মনে করি প্রস্টিটিউশন কোনো কাজ নয়, ইট ইজ নাথিং বাট ভায়োলেন্স। সেই জন্য আমরা প্রস্টিটিউশনকে কোনোদিনও সেক্স ওয়ার্ক বলি না, আমরা প্রস্টিটিউশন বলি এবং যারা প্রস্টিটিউশন করেন তাদের ওমেন ইন প্রস্টিটিউশন বলি। তো অ্যাবলিশনিস্ট অর্গানাইজেশন হিসেবে আমাদের প্রথম থেকেই এই ভাবনাটা ছিল যে প্রস্টিটিউশনটাকে কি করে মিনিমাইজ করা যায়, বন্ধ করে দেবো এতটা বলার দক্ষতা বা সাহস কোনোটাই আমাদের সেই সময় ছিল না বা এখনো নেই, কারণ বন্ধ করতে গেলে যে যে সাপোর্ট দরকার এবং সরকারি সাহায্য এবং সিভিল সোসাইটির মানুষদের পাশে এসে দাঁড়িয়ে যে মুভমেন্টটা করা দরকার সেটা তো সবসময় হয়ে ওঠে না। কিন্তু যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি, সেই জন্য আমরা প্রথম থেকেই শুরু করেছিলাম যে প্রত্যেকটা বাচ্চা যাতে 6 বছর বয়স থেকে এডুকেশনের মধ্যে দিয়ে যায়। এডুকেশন মানে আমরা অওয়া শিখিয়ে দিলাম, তারপরে তাদের একটা জেনারেল ওই মানে মানে পড়াশোনার নাম করে একটা খেলা করে একটা পড়াশোনা শেখালাম, সেটা নয়। আমরা চেয়েছিলাম 6 বছর থেকে প্রতিটা বাচ্চা যাতে গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট আন্ডারটেকিং স্কুলে পড়ে এবং তারা যতদূর চাইবে তারা যাতে পড়াশোনা করতে পারে এবং চুজ করতে শেখে যে প্রস্টিটিউশন ছাড়াও জীবনে অনেক কিছু করার আছে। এবং সেইটা করার জন্য এডুকেশনের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম ডে 1 থেকে, যে মানসিক স্বাস্থ্য তাদের যে রেজিলিয়েন্সটা ভেতরে ভেতরে তৈরি করবে, সেই রেজিলিয়েন্সটা তাদের চুজ করতে শেখাবে যে তারা কি করবে, তারা প্রস্টিটিউশনে যাবে না তারা অন্য কিছু করবে, না তারা তাদের নিজেদের সম্মানটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারা পড়াশোনা করে জীবনে অন্য কিছু, অন্য ভাবনা ভেবে অন্য কাজ করবে। যেমন কেউ যদি সিস্টার হতে চায়, কেউ যদি প্রফেসর হতে চায়, কেউ যদি টিচার হতে চায়, কেউ যদি নৃত্য বিশারদ হতে চায়, যেটা কেউ যদি ফটোগ্রাফার হতে চায়, তারা সেটা করবে। তাই পড়াশুনো এবং মানসিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে এই সব কটাই আমরা কিন্তু করাই। এখানে একটি কথা আমি বলি, আমি বললাম তো যে তারা যাতে সম্মানের সঙ্গে কাজ করতে পারে। প্রস্টিটিউশন যারা করেন সেই বোন বা মা, আমাদের থেকে বড় যারা মা বা বোন, তারা কিন্তু আমাদের কাছে খুব সম্মানীয়। পৃথিবীর সব মানুষ যেমন সম্মানীয়, তারাও সম্মানীয়, কিন্তু তাদের কাজটাকে আমরা মেনে নিই না এবং তাদের কাজটাকে আমরা বলি যে সেটা থেকে যাতে তারা বেরিয়ে এসে নিজেদের সম্মান নিয়ে সেই কাজটা, অন্য একটি কাজ তারা করেন। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কাজের সূত্রে যদি কখনো লালবাতি এলাকায় গিয়ে থাকেন তাহলে হয়তো গিয়ে থাকতে পারেন, কিন্তু যারা কাজের সূত্রে কখনো যাননি
তারা কি বলতে পারবেন তারা কোনোদিনও লালবাতি এলাকায় বেড়াতে গেছেন? জানি তো, কারণ লালবাতি এলাকায় কিন্তু কেউ বেড়াতে যায় না। ময়দানে, ভিক্টোরিয়ায়, ধর্মতলার মোড়ে সব জায়গায় মানুষ বেড়াতে যায়, বাগবাজার, ঠাকুরগড়া দেখতে, সব জায়গায়। কিন্তু লালবাতি এলাকায় মানুষে কিন্তু বেড়াতে যায় না। তার ফলে লালবাতি এলাকার বাচ্চারা, স্পেশালি বাচ্চারা, খুব আনসিন এবং আনহার্ড হয়। অর্থাৎ তাদের কিন্তু লোকে দেখে না কখনো ছোট থেকে কিভাবে তারা বড় হয়ে উঠছে, এবং তাদের কথা শোনার মতন কিন্তু সত্যি কোনো লোক থাকে না। আমরা কিন্তু হাওড়া স্টেশন দিয়ে যেতে গিয়ে হাওড়া স্টেশনে যে ছোট বাচ্চারা বাড়ি থেকে চলে এসে থাকে, তাদের কথা শুনতে পাই, তাদের দেখতে পাই, অনেক সময় আমরা ইন্টারাকশন করি। আমরা রাস্তায় যে বাচ্চারা বড় হচ্ছেন বাধ্য হয়ে, তাদের কথাও শুনি হয়তো, কিন্তু লালবাতি এলাকার ভেতরে যে বাচ্চারা থাকে তাদের কিন্তু কোনোদিনও আমরা বুঝতেই পারি না তারা বড় হয়ে উঠলো কি করে। আমি খুব ছোট্ট একটা একটা গল্প, মানে এটা গল্পই আর কি, একটা কথা বলবো। একজন মহিলা যিনি বাধ্য হয়ে প্রস্টিটিউশনে এসেছিলেন, নিজের ভার বইতে পারাটাই তাদের জন্য খুব কষ্টকর হয়ে ওঠে। তার মধ্যে তারা যদি গর্ভবতী হয়ে ওঠেন, সেটা আর একটা চ্যালেঞ্জ। কি খাওয়াবে, কোথায় থাকবে, কোথায় রাখবে। অনেক মহিলা আছেন যারা হয়তো, যাদের হয়তো ঘর নেই, যারা এসে মানে কোথাও থেকে এসে ঘর ভাড়া নিয়ে প্রস্টিটিউশন করে আবার চলে যায়, তাদের ফ্লাইং প্রস্টিটিউট বলা হয়। তো এরকম কোনো মহিলা গর্ভবতী হয়েছিলেন, এবং খাওয়া দাওয়ার অকুলাঞ্চ তো থাকেই এনাদের। তার ফলে মানে গর্ভের যে জায়গাটি সেটি খুব বড় হয়নি, সুতরাং মানুষ হয়তো বুঝতেও পারেনি। ইনি কোনোদিন, সেই মহিলা কোনো সময় যখন তার পেন উঠেছে, তিনি শিয়ালদা স্টেশনে যে বাথরুম গুলো থাকে সেই বাথরুমে গিয়ে তার সদ্যজাত সন্তানকে একটা কাগজ, একটা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখে চলে গেছেন। শিয়ালদা স্টেশনে রাত্রিবেলা প্রস্টিটিউশন হয়। অনেক মহিলাই যান, কারণ সেখানে পথচলতি বাবু যারা তারা থাকেন, বা যারা ধরুন ওখানকার কুলি বা স্টেশনে যাদের ভেন্ডার, অনেকেই থাকেন যারা ওই সময় তাদের শারীরিক কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন। তো যাই হোক, এই এক ভদ্র মহিলা, তিনিও প্রস্টিটিউশনে করেন, তিনি বাথরুম করতে ঢুকে দেখেন যে একটা প্লাস্টিক নড়াচড়া করছে। তা উনি তখন কাছে গিয়ে দেখছেন যে সেটার ভেতরে ছোট্ট বাচ্চা আছে। সে ছোট বাচ্চাকে নিয়ে তিনি ঘাবড়ে গেছেন। তারপরে তার মনে হলো তার নিজের কোনো সন্তান নেই, তাহলে আমি এই বাচ্চাটাকে নিয়ে যাই, বাচ্চাটাকে নিয়ে আমি তাকে মানুষ করব। তিনি বাচ্চাকে নিয়ে পাড়ায় যখন ঢুকছেন, তখন তো সকলেই জিজ্ঞেস করছে, এবং উনি বলছেন যে বাচ্চাটাকে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাটার গায়ে তখনও ভর্তি রক্ত লেগে আছে, মানে তাকে পরিষ্কার করা হয়নি, কিছু করা হয়নি। তো উনি যখন বাড়ি এলেন, এসে বাচ্চাটাকে পরিষ্কার করে তার যে নরম কাপড় ছিল সেটা দিয়ে ভালো করে মুড়িয়ে পাশের বাড়ির কাউকে বলেছেন যে শিয়ালদা স্টেশন থেকে একটু এনে দেনা, দুটো ছোট জামা এনে দেনা। সে তারা এনে দিয়েছে। তখন ক্লাব থেকে বলেছে যে তুমি যদি বাচ্চাটাকে এইভাবে নিতে মানে নিতে চাও, তাহলে তোমাকে কিছু ডোনেশন দিতে হবে। তা উনি ডোনেশনও দিয়েছেন। এবার এই যে বাচ্চাটি বেশ খানিকক্ষণ ওই ইয়ের প্যাকেটের মধ্যে ছিল, পলিথিনের প্যাকেটের মধ্যে ছিল। তার ফলে যেটা হলো যে বেশ খানিকক্ষণ তার মাথায় অক্সিজেন গেল না। সে কিন্তু যখন আস্তে আস্তে বড় হয়ে উঠলো, আমরা দেখলাম যে তার মধ্যে অনেকগুলো প্রবলেম থাকছে। সে একটু তার বোঝা একটু অল্প, সে সব কথা ঠিক করে বলতে পারে না, সে সব কথা ঠিক করে বুঝতে পারে না। তখন তাকে ডাক্তার দেখানো হলো, এবং ডাক্তার দেখিয়ে তাকে আস্তে আস্তে
সুস্থ করা হলো। এবার যেটা হয় যে আমরা তো সবাই চাই যে আমাদের কারুর না কারুর সন্তান হোক, তাকে নিয়ে আমরা বড় করি, কিন্তু লালবাতি এলাকায় তো সবসময় সব মহিলার বাচ্চা হয় না। অনেকেই আছেন যারা এরকম ভাবে বাচ্চা নিয়ে তাকে বড় করেন, অনেকেই আছে যারা বাচ্চার জন্ম দিয়ে চলে গেছেন, সেই বাচ্চা রাস্তায় পড়ে আছে, তাকে বড় করে তাকে নিয়ে বড় করছেন। এরকম ভাবে অনেক বাচ্চাই থাকে লালবাতি এলাকায় যারা অ্যাবান্ডন। তো পাশের বাড়ির কোনো একজন, তারও সন্তান ছিল না। এবার এ বড় হতে তিনি ওকে বললেন যে তুই কিন্তু তোর মায়ের নিজের সন্তান নস, তোকে কিন্তু মা ইয়ে করেছে, দত্তক নিয়েছে। এইটা বলার পর বাচ্চাটি মেয়ে, সে না অদ্ভুত ভাবে, তার আগে তার মায়ের সঙ্গে তার একটা অদ্ভুত যোগ ছিল, কিন্তু এটা বলার পর সামহাও বড় হচ্ছিল, এখন তার প্রায় 14 বছর বয়স, সে বড় হচ্ছিল। সে যখন শুনলো যে তার মা তার নিজের মা নয়, তাকে এরকম ভাবে কুড়িয়ে পেয়ে তার মা তাকে বড় করেছে, প্রথমে তার অসম্ভব একটা মানে ভালোবাসার প্রকাশ, ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। তারপর অসম্ভব ভাবে সে বিভিন্ন রকমের ড্রাগস নিতে শুরু করলো। ড্রাগস মানে কখনো বিড়ি খাচ্ছে, কখনো সিগারেট খাচ্ছে, কখনো মানে সাবস্টেন্স অ্যাবিউজ, যেটা কখনো মদ খাচ্ছে। তো এইটা দেখার পর আমাদের মনে হলো এভাবে তো বাঁচতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, পড়াশোনা বন্ধ হয়ে যাবে। তখন তাকে মনস্তাত্ত্বিকের কাছে নিয়ে যাওয়া হলো এবং তিনি বললেন যে ওর ডি অ্যাডিকশনের দরকার। তাকে এখন রাখা হয়েছে ডি অ্যাডিকশন সেন্টারে এবং সে সেখানে থাকে এবং তার ট্রিটমেন্ট চলছে। এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে, আমি আরো কিছু বলবো, সেগুলো বলছি পরে। এটা বলার পেছনে কারণ হচ্ছে যে এর কথা তো কোনোদিনও কেউ জানবে না যে এ কিভাবে জন্মেছে, জন্মানোর পর সে কি পেয়েছে, এবং তারপরে সে বড় হয়ে আরো কি পেয়েছে এবং আজ সে কোথায় আছে। লালবাতি এলাকায় ইউরোপের আর আমাদের দেশের লালবাতি এলাকার তফাৎ কি জানেন? ইউরোপে যে মহিলারা প্রস্টিটিউশন করেন তারা ব্রথেলে এসে করেন, তাদের বাড়িটার মধ্যে কিন্তু ব্রথেল নেই, তাদের বাড়ি দূরে, তাদের সন্তানরা দূরে থাকে, তারা সেই বাড়ি থেকে এসে ব্রথেলের লাইসেন্স নিয়ে প্রস্টিটিউশন করেন। কিন্তু আমাদের দেশের বাড়ি এবং ব্রথেল দুটো কিন্তু একই জায়গায়, অর্থাৎ একটা ঘর 6 ফুট বাই 8 ফুট একটা ঘর, সেখানে কিন্তু মায়ের যিনি বাবু তিনি, বাচ্চা এবং মায়ের যারা ক্লায়েন্ট আসেন তারা সবাই একসঙ্গে থাকেন। তফাৎটা হচ্ছে কি না, অনেকগুলো ইট দিয়ে চৌকিটাকে উঁচু করে রাখা হয়, তাই মা যখন প্রস্টিটিউশন করেন অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা যার 1 মাস কি 2 মাস বয়স, সে মায়ের খাটে থাকে অথবা খাটের তলায় থাকে, আর আরেকটু বড় যারা 2 বছর 3 বছর তারা খাটের তলায় থাকে, এবং মায়ের যিনি বাবু তিনি বাইরে থাকেন, যিনি আর কি ফিক্স ক্লায়েন্ট তিনি বাইরে থাকেন, আর যিনি ক্লায়েন্ট আসছেন এসে প্রস্টিটিউশন করছেন এবং পয়সা দিচ্ছেন তিনি এসে প্রস্টিটিউশন করে চলে যাচ্ছেন। যদি কোনো বাচ্চা মায়ের খাটে থাকে এবং কাঁদে, তখন কিন্তু যিনি এসেছেন দেহকে উপভোগ করতে তার প্রচন্ড রাগ হয়, তিনি বলেন আমি তো এটার জন্য আসিনি, তবে আমি চললুম। তখন এই মহিলা ওনার জন্য আনা যে মদটা থাকে তার থেকে 1 ছিপি বাচ্চার গালে দিয়ে দেয় যাতে সে খেয়ে ঘুমিয়ে পড়ে। সাবস্টেন্স অ্যাবিউজের শুরু কিভাবে হয়? এইভাবে হয়। এবং 7-8 বছর বয়সে গিয়ে সে যখন মদ খেয়ে নেশা করছে, আমরা তাকে রাস্তায় দেখে বলি কি খারাপ, দেখেছো ছোট্ট বয়সে এই সমস্ত করছে, কিন্তু সে তো নিজে শুরু করেনি, তাকে তো শুরু করানো হয়েছে এবং তার মা বাধ্য হয়ে শুরু করিয়েছে, কারণ
তার মায়ের ওই টাকাটা না পেলে সে না পারবে নিজে খেতে, না পারবে বাচ্চাটাকে দুধ দিতে, না পারবে তার যে বাবু সেই বাবুকে পয়সা দিতে, কারণ সে তো আবার 5টা মেয়ের কাছে যাবে। সে এর কাছে ফিক্স ক্লায়েন্ট হিসেবে থাকে ঠিকই, কিন্তু আবার 5টা মেয়ের কাছেও তো তাকে যেতে হবে, গিয়ে সেখানে বিভিন্ন মেয়ের কাছ থেকে সেক্স উপভোগ করতে হবে, মদ খেতে হবে। সুতরাং অনেক রকমের, অনেক ভাবে একটি মেয়ে যে ট্রাফিক হয়, যাকে 10 বছর, 11 বছর, 12 বছর বয়সের মেয়ে, যাকে বলা হয় যে কাজ আছে, তুমি কাজ করতে যাবে, এবং এটা বলার পেছনে একটা বড় কারণ আমরা জানি যে জেন্ডারের একটা বড় সমস্যা আমাদের দেশে এখনো আছে। আমাদের দেশে এখনো কিন্তু ছেলেদের মানে এটা ঝগড়ার জন্য নয় যে ছেলেরা অনেক বেশি কিছু পায় মেয়েরা পায় না, এটা কিন্তু ঝগড়ার জন্য নয়, এটা কিন্তু সত্যি কথা। এবং এটাই কিন্তু বাস্তব যে ছেলে দাদাকে হয়তো ক্লাস 10 অব্দি পড়ানো হলো এবং বলা হলো তারপরে সে কাজে যাবে, এবং তার কাজে যাওয়াটা কিন্তু মা বাবা নিশ্চিত করলো যে সে কোথায় যাবে। আর 12 বছরের মেয়েটিকে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে বলা হলো কাজে যেতে, কিন্তু নিশ্চিত করা হলো না যে সে কোথায়, কোন বাড়িতে কি কাজে যাচ্ছে। তফাৎটা এখানে, তফাৎটা এখানে যে একজন নিশ্চিত জায়গায় কাজে গেল, গেঞ্জির দোকানে বা ধান চালের দোকানে বা কোথাও একটা, আর মেয়েটিকে বলা হলো ওকে 5-6 হাজার টাকা দেবে, বাবুর বাড়ির কাজ করবে। বাবুর বাড়ির কাজ করার নামে কোন বাবুর বাড়িতে তাকে নিয়ে গিয়ে তুলে দেওয়া হলো, এবং তারপরে তার কি কি তার উপর দিয়ে যন্ত্রণা গেল, এবং সেই যন্ত্রণার দোসর কারা হলো, যে একটা 15 বছর বা 14 বছরের মেয়ের কাছে 60 বছরের একজন আসছেন, 65 বছরেরও একজন আসছেন, 24 বছরেরও একজন আসছেন, 18 বছরেরও একজন আসছেন। একটি মেয়ে তার কোন মন নিয়ে জীবনের প্রতিটি দিন, প্রতিটি সময় কাটিয়ে উঠলো, এবং 65 বছর বয়সে গিয়ে তার কি কখনো মনে হতে পারে যে তার জীবনটা কিভাবে কত আনন্দে কাটছে, বা তার কি কখনো মনে হতে পারে যে আমার জীবনটা খুব সাকসেসফুল জীবন ছিল, এই তো আমি এই কাজটা করেছি, খুব সাকসেসফুলি করেছি? তার কি কখনো মনে হতে পারে? আমি জানি না, মানে আমার কোনোদিনও এরকম পরিস্থিতিতে পড়লে হয়তো মনে হতো না। মুস্কানের এই লালবাতি এলাকার ভেতরের এই যে জীবনের এই যে ঘটনাগুলো, ওইটা দেখার পর সাউথ কলকাতা হামারি মুস্কান থেকে আমরা ঠিক করেছিলাম যে এমন ভাবে আমরা কাজটা করব যাতে মানে সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশনটাকে বন্ধ করা যায়, এবং যারা অলরেডি প্রস্টিটিউশনে চলে এসেছেন তাদের সেখান থেকে নিয়ে এসে অন্য কাজ করিয়ে তাদের প্রস্টিটিউশন থেকে বার করে আনা যায়। এই কারণে আমাদের যে দুটো মেইন প্রোগ্রাম চলে, একটা হচ্ছে গেট কিপিং, যেখানে আমাদের সেকেন্ড জেনারেশন প্রস্টিটিউশনটাকে বন্ধ করা হয়, আর একটা হচ্ছে এক্সিট, অর্থাৎ যেখানে মহিলাদের প্রস্টিটিউশন থেকে বের করে আনা হয়। গেট কিপিং এর আন্ডারে আমাদের 3টে প্রোগ্রাম পড়ে, একটা ক্রেশ, একটা ক্রেশ প্রোগ্রাম পড়ে, তারপরেরটা হচ্ছে 7 থেকে 18 বছরের নার্চার প্রোগ্রাম পড়ে। ক্রেশ প্রোগ্রামটার নাম হচ্ছে প্যাম্পার্স, তারপরে নার্চার 7 থেকে 18 বছর অবধি, এবং তারপরে ব্রেক থ্রু 18 থেকে 25 বছর। ক্রেশে যে মায়েরা প্রস্টিটিউশনে আছেন বা যে মায়েরা প্রস্টিটিউশন থেকে বেরিয়ে কাজ করছেন তাদের বাচ্চারা থাকেন, এবং এখানে 0 to 6 years এর বাচ্চারা থাকে। ওরা আসে 11টার মধ্যে, এসে সকালবেলা একটু দুধ খায়, তারপরে ওরা হই হই করে, খেলাধুলো করে, তারপর দুপুরবেলা ভাত খায়,
ভাত খেয়ে একটু ঘুমোয়, তারপরে উঠে ফল খায়, পড়ে, খেলাধুলো করে, রাত্রি 7:30টার সময় ডিনার খেয়ে বাড়ি চলে যায়। এটা হচ্ছে ক্রেশ প্রোগ্রাম। এবং এখানে বাচ্চাদের অধিকাংশ মা হয় প্রস্টিটিউশনে আছেন, নয় প্রস্টিটিউশন থেকে বেরিয়ে কোনো কাজ করছেন। তার ফলে এই সময়টা তারা যাতে মানে নিশ্চিন্তে থাকতে পারেন, সেই জন্য আমাদের এই ক্রেশ প্রোগ্রামটা চলে। তারপরে চলে নার্চার। 6 বছর হয়ে গেলে তারা প্রত্যেকে ফর্মাল স্কুলে ভর্তি হয়। 6 to 18 ইয়ার্স তারা মাধ্যমিক অবধি পড়েন, এবং পড়ার পর তারা যদি মনে করে যে তারা আরো ফার্দার স্টাডি করবে, তখন তারা ব্রেক থ্রু প্রোগ্রামের মধ্যে দিয়ে ফার্দার স্টাডি করে। এবং 6 বছরের যে বাচ্চারা 2009-এ আমাদের সঙ্গে কাজ শুরু করেছিল, আজকে তারা কিন্তু কলেজে কেউ 3rd ইয়ারে পড়ছে, কেউ 2nd ইয়ারে পড়ছে, কেউ সোশিওলজি অনার্স নিয়ে পড়ছে, কেউ সাইকোলজি অনার্স নিয়ে পড়ছে, কেউ ইংলিশ অনার্স নিয়ে পড়ছে। যতদূর পড়তে চায় তারা ততদূর পড়তে পারেন। আর এই পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু 3 বছর বয়স থেকে যতদূর 65+ অব্দি আমরা কাজ করি, প্রত্যেকে কিন্তু আন্ডার মেন্টাল হেলথ প্রসেসের মধ্যে দিয়ে থাকে। 3 থেকে 10 থাকে প্লে থেরাপি, আর 11 to 65 ইয়ার্স থাকে গ্রুপ কাউন্সেলিং, 1-to-1 কাউন্সেলিং আর আর্ট থেরাপির মধ্যে দিয়ে। এছাড়া প্রচুর প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। ভিডিওগ্রাফি থাকে, নাটক থাকে, মাইম থাকে, নাচ থাকে, মানে ভারতনাট্যম শেখানো থাকে, তারপরে আঁকা শেখানো থাকে, তারপরে জেন্ডার নিয়ে বিভিন্ন রকমের কাজ হয়। এবং সেটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের সঙ্গে হয়। এই নয় যে মেয়েদের সঙ্গেই খালি কাজ হচ্ছে, তা নয়, ছেলেদের সঙ্গেও কাজ হয়। এবং এইটার জন্য যে ছেলেরা যেন জেন্ডারটাকে বুঝতে শেখে, এবং তারা যেন প্রত্যেকটা মানুষকে, আমরা তৃতীয় লিঙ্গ বলি, আর সেটা নিয়েও এখন কথা হচ্ছে যে সেটা কেন তৃতীয় লিঙ্গ হবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে প্রথম লিঙ্গ, দ্বিতীয় লিঙ্গ, তৃতীয় লিঙ্গ যেখানে যেই থাকুক, প্রত্যেকটা মানুষকে যেন সুন্দরভাবে রেসপেক্টফুলি তাদের দেখা হয়। তাদের কাজটাকে আমার পছন্দ না হলে আমি না বলবো, কিন্তু মানুষকে অসম্মান করব না। এবং বারবারই বলা হয় প্রত্যেকটা বাচ্চাকে যে তোমরা বড় হয়ে কি হবে জানি না, কিন্তু সুন্দর মানুষ হয়েও যাতে তোমাদের দেখে লোকে সম্মান করে। কারণ লালবাতি এলাকার ছেলেরা বা মেয়েরা বাইরে গেলে বা স্কুলে গেলে তাদের কিন্তু সম্মানটা একবারেই করা হয় না। যাই হোক, ব্রেক থ্রুতে বললাম যে 18 থেকে 25 বছরের ছেলে মেয়েরা ব্রেক থ্রুর আন্ডারে পড়ে, এবং এই তিনটেই ব্রেক থ্রু, নার্চার আর প্যাম্পাস, এই তিনটেই হচ্ছে গেট কিপিং এর আন্ডারে, যেখানে 2nd জেনারেশন প্রস্টিটিউশনটাকে আমরা বন্ধ করার চেষ্টা করি, সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। আর এক্সিট প্রোগ্রামটা হচ্ছে যেখানে মহিলারা যারা অলরেডি প্রস্টিটিউশনে গেছেন বা টার্সিয়ারি প্রফেশন, মানে ঘর ভাড়া দিচ্ছেন বা মানে মদ বিক্রি করছেন বা ওই গ্যাজা বিক্রি করছেন বা পুড়িয়া বানাচ্ছেন, তারা যাতে এইগুলো ছেড়ে বেরিয়ে আসেন, তার জন্য আমাদের 5-6টা ট্রেনিং প্রোগ্রাম আছে। একটা হচ্ছে খাবার তৈরি করা শেখা বিভিন্ন রকমের, এবং সেটা 3টে আপাতত ফুড কিয়স্ক আছে রাস্তায়, একদম রাস্তার ধারের দোকান, যেটা মানে তেলে ভাজা ভাজা হয় যেরকম, এরকমই দোকান আছে। এবং সেই দোকানে যে মহিলারা এইগুলো শিখে পরীক্ষা দিয়ে প্রোডাকশনে আসেন, তারা সেইখানে গিয়ে এগুলো বিক্রি করেন। এবং এই শেখার সময় আমরা একটা ছোট স্টাইপেন্ড তাদের দিই, এবং প্রোডাকশনে এলে তারা একটা মাসে একটা টাকা পান, যাতে তারা অন্য কাজটা ছেড়ে এই কাজটার মধ্যে নিজেদের নিয়োজিত করতে পারেন।
এছাড়া আছে কস্টিউম জুয়েলারি মেকিং, আচার তৈরির কাজ আছে, বেকারির কাজ আছে, টেলারিং এবং সুইং এবং টেলারিং এগুলোর কাজ আছে। এছাড়া ওয়েলবিং এবং বিউটি পার্লারের যে কাজ সেগুলো আছে। তো অনেকগুলো ট্রেনিং আমাদের আছে এবং মায়েদেরও কিন্তু ইয়ে দিয়ে নিয়ে যাওয়া হয়, মেন্টাল হেলথ প্রসেস দিয়ে নিয়ে যাওয়া হয়, 1-to-1 এবং গ্রুপ কাউন্সিলিং এর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। গ্রুপ কাউন্সিলিং মানে যে যে গ্রুপের মধ্যে বিলং করে, মানে কুকিং গ্রুপ, জুয়েলারি গ্রুপ, এরকম ভাবে তাদের নিয়ে যাওয়া হয়। আর 1-to-1 কাউন্সিলিং তো তাদের আছেই। আর এরা প্রত্যেকেই প্রোডাকশনে গিয়ে কিন্তু একটা মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা পান, যাতে তারা আস্তে আস্তে নিজেদের জীবনটাকে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন, নিজের জীবনটাকে অন্যভাবে দেখতে পারেন সেটা। আর আমরা শুরু করছি, এখনো করে উঠতে পারিনি, কিন্তু আমরা শুরু করছি যারা জেরিয়াট্রিক অর্থাৎ 65 বছরের ঊর্ধ্বে যারা, তাদের তো কাজ সত্যি থাকে না। আর প্রস্টিটিউশনের একটা ইয়ে কি জানেন, যে আমরা যখন কাজ করি, আমরা যখন পড়াশোনা শিখে কাজে ঢুকি, তখন আমাদের মাইনে স্কেল কম থাকে, আমরা কম টাকা মাইনে পাই, আমরা একটা ছোট আকারের মাইনে পাই। কিন্তু যত আমাদের দিন যায়, আমাদের অভিজ্ঞতা বাড়ে, আমাদের মাইনে তত বাড়তে থাকে। কিন্তু প্রস্টিটিউশন হচ্ছে যত ছোট তার টাকা তত বেশি, এবং আস্তে আস্তে সে যখন বয়স্কর দিকে এগোতে থাকে তখন তার কিন্তু টাকাটা কমতে থাকে, এবং 40-45-এর পর সে কিন্তু আর প্রায় টাকা পায় না। তখন যেটা দেখা যায় যে সেই সময় তো তার কোনো ইয়ে হয়নি, তার তো কোনো শেখা হয়নি, কোনো জিনিসপত্র সে শেখেনি যে সে গিয়ে কোনো কাজ করতে পারবে, কোথাও গিয়ে কাজ করতে পারবে। আর সারা দিন যদি একটা 30 বছর ধরে, 35 বছর ধরে বা 25 বছর ধরে একজন মহিলা দিনের মধ্যে 10 বার অজানা পুরুষের সঙ্গে সেক্স করেন এবং প্রচন্ড মদ খান, তারপরে গিয়ে তিনি হঠাৎ ভীষণ ডিসিপ্লিন হয়ে গিয়ে একটা কাজ করতে শুরু করে দেবেন, তা তো হয় না। আমরা যে যাদের নিয়ে কাজ করি, যেটা বলছি ট্রেনিং প্রোগ্রাম করি, তাদের কিন্তু আমাদের ট্রেনিং করাতেই সময় দিতে হয় প্রায় 3-3.5 বছর, 4 বছর, এবং ধৈর্য ধরে থাকতে হয় যে হ্যাঁ ওনারা শিখবেন, করবেন। কারণ তাদের ডিসিপ্লিনে আনা, মানে 11টায় আসতে বলে তারা এসে পৌঁছন 1:30টার সময়, সুতরাং সেইটাকে আস্তে আস্তে 11টায় আনা, তারপর তাকে শেখানো। কারণ সেই সময় তো তার দক্ষতা চলে গেছে, চোখে অর্ধেক সময় খাওয়া হয়েছে, অর্ধেক সময় খাওয়া হয়নি, চোখে ভালো দেখতে পান না, সেখানে তাদের চোখ দেখিয়ে চশমা নিয়ে শেখানো, বিউটি পার্লারের কাজ, সেটা জেনারেলি কম বয়সে যারা তারা করে। তো এইগুলো করে তারপরে তাদের প্রোডাকশনে নিয়ে এসে কাজ করানো ইজ ভেরি ডিফিকাল্ট, কিন্তু চেষ্টা করি আমরা, এবং তারাও চেষ্টা করেন, তারা ভীষণভাবে চেষ্টা করেন যে তারা যাতে নিজেদের কাজটা নিজেরা করে নিতে পারেন। তো এইটার জন্য একটা বড় সময় চলে যায়। আর 65 বছরের ওধারে চলে যাওয়া মানুষগুলোকে তো সত্যি দেখার কেউ থাকে না। সেই জন্য আমরা চেষ্টা করছি যে জেরিয়াট্রিকদের নিয়ে যদি আমরা একটু কাজ শুরু করতে পারি। কাজের মধ্যে এইটাই যে প্রোডাকশনটাকে, মানে কি কি ধরনের কাজ তারা করতে পারবেন, তার মধ্যে একটা কাজ তারা খুব ভালো পারেন, যেটা না বললে খুব অন্যায় করা হবে, সেটা হচ্ছে বাচ্চা ধরার কাজ। এটা ওনারা সবসময় করে থাকেন, মানে যখন আর কাজ পারেন না, 45-এর উপর হয়ে গেছে, যার মা প্রস্টিটিউশন করছেন, তার বাচ্চাকে তারা ধরেন, এবং যে ঘন্টা ধরেন, যতখানি ঘন্টা ধরেন, সেই ঘন্টা অনুসারে তারা টাকা পান ওই মায়ের কাছ থেকে। কিন্তু যেটা হয় যে সাবস্টেন্স অ্যাবিউজে থাকেন, তো হয়তো বাচ্চাকে ধরছেন কিন্তু মদ খেয়ে ফেললেন, এবার বাচ্চা গিয়ে কিন্তু কারুর দ্বারা অ্যাবিউজ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু উনি খেয়াল করছেন না। কারণ ইচ্ছে করে খেয়াল করছেন না তা কিন্তু নয়, ওনার মাথাতেই সেটা নেই। তো বাচ্চা ধরার কাজটাকে মানে একটু প্রসেস দিয়ে নিয়ে গিয়ে শিখিয়ে
তাদের মধ্যে অনেকেই কিন্তু আজকে আমাদের ক্রেশ যেটা তার কেয়ার গিভার হিসেবে কাজ করেন এবং বাচ্চাদের অসম্ভব ভালো করে রাখেন, যত্ন করে রাখেন এবং দেখাশোনা করেন। তো এই 65 বছরের উপরে এদের একটু নিয়ে গিয়ে কাজ শিখিয়ে, মানে প্রসেস নিয়ে গিয়ে একটু ভালোভাবে তারা যাতে থাকতে পারেন, তারা যাতে কিছু অল্টারনেটিভ করতে পারে, সেটাও আমাদের একটা বড় ভাবনার জায়গা আছে। তো কাজটা আমাদের এইভাবে চলছে আর কি, যে পড়াশুনো, মানসিক স্বাস্থ্য, নিউট্রিশন, প্রত্যেকের জন্য নিউট্রিশন থাকে। এছাড়া তাদের প্রত্যেকেরই ভোকেশনাল ট্রেনিং, অর্থাৎ প্রত্যেকটা কাজে তাদের যে মানে দক্ষতা, সেই দক্ষতাটাকে ভেতর থেকে বের করে নিয়ে আসা। লালবাতি এলাকায় যে মহিলারা থাকেন, আমাদের মধ্যে অনেকেই বলেন ওরা তো নিজেরা ইচ্ছে করে আসে। ইচ্ছে করে কেউ আসে না, অনেক কষ্ট, অনেক দুঃখর সাগর পেরিয়ে তারা আসেন এবং অনেক ছোট বয়সে আসেন। কেউ 14, কেউ 15, কেউ 12 আসেন এবং তারপরে এখানে যখন থেকে যান, থেকে যেতে হয়, তারপরে একটা সময় পর গিয়ে বাড়ি যাব এটা ভাবতে তারা দ্বিধাবোধ করেন, যে কোথায় যাব, কি করব, কে দেখবে। আর তারপরে যদি কখনো বাড়ি যান, তখন গ্রামের লোকেরা অনেক সময় তাদের মা বাবাদের এক ঘরে করে রাখেন, সেখানে টাকা দিতে হয়, পঞ্চায়েতকে টাকা দিতে হয়, দিয়ে তারা মুক্তি পেয়ে ঘরে ঢুকতে পারেন। অনেক কিছু আছে। কেউ হয়তো এলেন 1%, সেও কিন্তু আসে একটা অদ্ভুত জায়গা থেকে। হয়তো ইটভাটায় কাজ করতে গেছেন, সেখানে কাজ করতে গিয়ে কনস্ট্যান্ট ইটভাটার যারা হেড, তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি দিয়ে তাদের ভালো ভালো লাগাতে হচ্ছে। তখন মনে হয় যে যদি ইটভাটাতে গিয়ে এই লোকেদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি দিয়ে ভালো লাগাতে হয়, তাহলে আমি কেন গিয়ে প্রস্টিটিউশনটা করব না। ভাবনার জায়গাটা হয়তো ঠিক নয়, কারণ প্রস্টিটিউশনটা করবো না ভেবে এসে তারপর যেটা হয় যে এই সমস্ত মানুষ, অনেকেই বলেন যে আমার শরীর আমার অধিকার। ডেফিনেটলি 18 বছরের উপরে যারা বলছেন যে আমার শরীর আমার অধিকার, আমি যদি প্রস্টিটিউশন করি তাহলে তোমার দেখার কি আছে, তোমার বলার কি আছে, কে বলেছে আমাদের লোকে রেসপেক্ট করে না, আমাদেরও লোকে রেসপেক্ট করেন। ডেফিনেটলি আমি কোনোটাই নিয়ে কোনো ঝগড়াঝাটির জায়গাতে যাচ্ছি না, কিন্তু তারা কি জেনে যান যে প্রস্টিটিউশনে থাকলে তাদের কি কি হতে পারে, কোন কোন সমস্যার মুখোমুখি তারা হতে পারেন, এবং সেইগুলোকে হ্যান্ডেল করার মতন অর্থ এবং আমাদের দেশের সাপোর্টিভ সিস্টেম নেই। অনেকেই বলেন যে কেন বাচ্চা ছেলেমেয়েরা যারা কলেজে পড়ে তারা তো চলে যায় হোটেলে গিয়ে এই কাজটা করে আসে, কারণ তাদের টাকার দরকার বলে। প্রচুর বড় লোকের ছেলেমেয়েরা যায়, প্রচুর এই যায়, টাকার দরকার তাই করে। তোমরা তো সেটা নিয়ে কিছু বলতে পারো না। ডেফিনেটলি টাকার দরকার, সেই জন্য যায়। কতটা টাকা দরকার আমি জানি না, কারণ টাকার দরকার মানে কিন্তু সেটার কোনো শেষ নেই, সেটা কোনো বাউন্ডারি নেই। আমি যদি মনে করি আজকে আমার টাকার দরকার, সেটা 10 টাকা না, 100 টাকা না, 1 লক্ষ টাকা না, 1 কোটি টাকা না, 100 কোটি টাকা গিয়ে থামবে কেউ জানে না। কিন্তু এইটা যদি আমি জানি যে ওই 100 কোটি টাকা রোজগার করতে গিয়ে আমার এই সমস্যা হতে পারে, যেটা আমি আজকে খুব আনন্দ করে টাকা রোজগার করে সেটা দিয়ে আমি অনেক কিছু কিনবো বলে ভাবছি, এবং তারপরে 10 বছর পরে আমার এই সমস্যা হতে পারে, কেউ কিন্তু যাবে না। আমাদের কাছে সঠিক তথ্য সবসময় থাকে না, আমাদের জানানো হয় না বা বলা হয় না। ছোটবেলা থেকে বাড়িতে অন্তত এইটা
বলা দরকার যে তোমার কি কি সমস্যা হতে পারে, তারপরে তুমি চুজ করবে কিনা ইটস অ্যাবসলিউটলি আপ টু ইউ, অ্যাবসলিউটলি। 18 বছর বয়স হয়ে গেলে অন্য দেশে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বলে অন্য জায়গায় গিয়ে থেকে পড়াশোনা করো। আমাদের দেশে আমাদের মা বাবারা অনেক বেশি যত্নবান, তারা ছেলে মেয়েদের ছাড়তে চান না। কিন্তু যদি সেটা করে তাদের বোঝানো হয় যে তাদের কি সিদ্ধান্ত তারা নেবে এবং সেই সিদ্ধান্ত নিয়ে তাদের ভবিষ্যতে কি কি হতে পারে কি কি হতে পারে না, তাহলে আমার মনে হয় না সবাই এই সিদ্ধান্ত নেবে যারা নেয়। তো এই আর কি বলার ছিল, যদি কারোর কিছু বলার থাকে বলতে পারেন।